আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শুভ সকাল, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, জানতে চাই প্রথমেই যে করোনাকালীন সময়টা কিভাবে কাটছে বা কিভাবে কাটাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন বাংলার সকল দর্শক শ্রোতামণ্ডলীকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে একটি বৈশ্বিক মহামারীর সময় আমরা সময় কাটাচ্ছি। যেহেতু প্রফেশনালি আমি একজন ডাক্তার হিসাবে আমি অলস সময় কাটানোর সুযোগ নেই। পাশাপাশি আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের অনেক দায়িত্ব এবং কর্তব্য আমার উপর বর্তিয়ে রয়েছে, যার কারণে এই করোনাকালীন সময়েও স্বাভাবিক জীবনযাত্রার মতোই আমাকে দায়িত্ব কর্তব্য পালন করতে হচ্ছে। নিয়মিত অফিস করতে হচ্ছে। পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থার যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে তার দেখভাল করার দায়িত্ব আমি পালন করছেন। স্যার, প্রথম দিকে আমাদের দেশে যখন করোনা আসলে আসলো তখন তো একেবারেই আমরা দেখা গেছে যে 2-3 মাস একেবারে গৃহবন্দী ছিলাম এবং লকডাউনের মধ্যেই সময়টা কাটিয়েছি। তো এখন তো আবার সরকারই বলেছেন যে সবকিছু অল্প পরিসরে সবকিছু শুরু করার জন্য। তো দেখা গেছে যে এখন আবার আপনি যেটা বললেন যে স্বাভাবিক জীবনযাত্রার মতন করেই কাটাতে হচ্ছে। তো অনেকেই দেখা গেছে এখন কর্মস্থলে ফিরে গেছেন এবং আসলে জীবিকার তাগিদেই যেতে হচ্ছে। তো এই সময়টা আসলে আমাদের জন্য কতটুকু সেফ বা আমরা কিভাবে নিজেদেরকে সেফ রেখে কাজ করতে পারি? আপনি জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা WHO যে একটি নিয়মিত গাইডলাইন আমাদেরকে দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যবিধি সংক্রান্ত। স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা সবাই যার যার অবস্থান থেকে মেনে চলার চেষ্টা করি, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আহ্বান জানিয়েছেন জীবন থেমে থাকবে না, জীবনকে চালিয়ে যেতে হবে। তার ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধিগুলো আমরা যদি স্ব অবস্থান থেকে মেনে চলি, যার যার কর্মক্ষেত্রে মেনে চলি, তাহলে আমার মনে হয় করোনা মোকাবেলার পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনযাত্রাগুলো চালিয়ে যাওয়া সম্ভব হবে। এক্ষেত্রে বলা বাহুল্য যে আমাদের সমাজের আমরা অনেকেই এই স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে উদাসীনতার পরিচয় দিচ্ছি। বিশেষ করে মাস্ক ব্যবহারে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে এবং স্বাস্থ্য সুরক্ষায় নিজেকে যে একটু নিরাপদে রাখার জন্য একটু দায়িত্ব নিয়ে চলা, এই বিষয়টার প্রতি আমি আহ্বান জানাবো। জনগণ, আমাদের জীবনের প্রয়োজনে কর্মের প্রয়োজন আছে, আমাদের খাদ্য অভ্যাসগুলোর প্রয়োজন আছে, আমাদের কর্মক্ষেত্রে যেতে হবে, কিন্তু আমরা এগুলো যেন সরকারের বিধিনিষেধগুলো যেন মেনে চলে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা আমাদের কার্যগুলো করি। অবশ্যই স্যার, কারণ সবার আগে নিজেকে যদি সুরক্ষিত আমরা না রাখতে পারি, এটা এমনই একটা ডিজিজ বা ভাইরাস, এটাতে আমরা আশেপাশে সবাইকে দেখা গেছে পরিবারের সদস্যদেরকেও আক্রান্ত করব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নিজেদের একটু সুরক্ষিত থাকাটা ভালো। স্বাস্থ্যবিধিগুলো মেনে চললেই আমার মনে হয় আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রমগুলো, সরকার যে এখন দাপ্তরিক কাজে 25% কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতির সংখ্যা বলেছেন, বাজার নিয়ন্ত্রণ করছেন, সামাজিক দূরত্ব, এবং এখন তো জোন ভিত্তিক লকডাউন করা হচ্ছে। আমরা এই নির্দেশনাগুলোকে মানতে হবে। সরকারের পক্ষে একার পক্ষে সম্ভব নয়, এটা আমাদের সচেতনতা প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। অবশ্যই স্যার, করোনা মোকাবেলায় বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কিভাবে কাজ করছে বা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আপনি একটু ভালো প্রশ্ন করেছেন। আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা একটি অন্যতম চিকিৎসা ব্যবস্থা। বাংলাদেশ সরকারও হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা এবং শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়ন করেছেন। দি হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983-র ক্ষমতা বলে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড পরিচালিত হয়। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের অধীনে এ যাবৎ প্রায় 64টি বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস যখন বাংলাদেশ সহ আমাদের এই উপমহাদেশে মহামারী আকারে দেখা দেয়, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের আমাদের মাননীয় চেয়ারম্যান এবং সদস্য মহোদয় যারা রয়েছেন তাদের নেতৃত্বে আমরা একটি জাতীয় কমিটি গঠন করি। এই জাতীয় কমিটি গঠনের পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য আমরা একটি জাতীয় মেডিকেল চিকিৎসা বোর্ডও গঠন করি। এই দুটি কমিটির নেতৃবৃন্দের সমন্বয় এবং দুটি কমিটিরই আমি প্রধান সমন্বয়ক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা আমাদের বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোর আউটডোরে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা
কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বাহ। পাশাপাশি আমাদের দাতব্য মেডিকেল সেন্টার রয়েছে বিভিন্ন জেলায় এবং উপজেলায়, সেগুলোতেও আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। বলা বাহুল্য, বাংলাদেশের 32,000 রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ফিজিশিয়ান রয়েছে, চিকিৎসক রয়েছে, যারা বোর্ড থেকে রেজিস্ট্রেশন নিয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তাদেরকে বিতরণ করা আমাদের দায়িত্ব। আমরা সরকারের কাছ থেকে যতটুকু সম্ভব স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে আমরা পিপিই সহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সংগ্রহ করে তাদের মাঝে বিতরণ করেছি। এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের কারণে আমাদের হসপিটাল এবং দাতব্য সেন্টারের মেডিকেল চিকিৎসক ছাড়াও দেশের অধিকাংশ হোমিওপ্যাথিক চিকিৎসক যারা রেজিস্টার্ড, তারা যারা ঘরে ছিলেন, ভয় পেতেন রোগীদেরকে চিকিৎসা সেবা দিতে, তারাও কিন্তু চিকিৎসা সেবা নিয়োজিত হয়েছেন। যখন প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ ঘর থেকে বেরোতে, হাসপাতালে চিকিৎসা দিতে বা তাদের ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা দিতে অনেকটা ভয়ের কারণের মধ্যে ছিলেন, কিন্তু তখনই হোমিওপ্যাথিক চিকিৎসকগণ স্বাস্থ্য সুরক্ষা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে, জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবায় দায়িত্ব পালন করছে। আমরা আমাদের বোর্ডের অধীনে এই স্বাস্থ্য সুরক্ষা এবং নিয়মিত চিকিৎসা সেবা কার্যক্রমটি পরিচালনা করছি। আমরা হটলাইনের মাধ্যমেও আমাদের বোর্ড থেকে আমরা নিয়মিত স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছি। বাহ, চমৎকার। তো আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি যে এই করোনাকালীন সময় হোমিওপ্যাথির চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। তো হোমিওপ্যাথি আসলে করোনার মোকাবেলায় কতটুকু কার্যকরী ভূমিকা রাখছে? আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন আপনারা সকলেই জানেন, এই করোনার চিকিৎসা এখন একজন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞ অনেক ব্যক্তিরাই ওয়াকিবহাল। আমরা জানি যে করোনার কোনো সুনির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন বা চিকিৎসা এখনও আসেনি, কিন্তু হোমিওপ্যাথি এক্ষেত্রে ব্যতিক্রম। হোমিওপ্যাথিক চিকিৎসা আজ থেকে 200 বছর পূর্বে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে যিনি আবিষ্কারক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, তিনি তখনই বলে গিয়েছেন কখন কি পর্যায়ে কি চিকিৎসা দিতে হবে। হোমিওপ্যাথির চিকিৎসা বিধিমালা অর্গানো মেডিসিনের 1 থেকে 103 অনুচ্ছেদে বলা হয়েছে, যখন কোনো বিশেষ অঞ্চলে মহামারী আকারে কোনো রোগ দেখা দিবে, সেই অঞ্চলের বেশিরভাগ আক্রান্ত রোগীদের মধ্যে যে লক্ষণগুলো কমন, মানে সাধারণ লক্ষণ হিসাবে প্রাদুর্ভাব পাওয়া যাবে বা বোঝা যাবে বা লক্ষণগুলো প্রকাশ পাবে, সেই লক্ষণের সাথে হোমিওপ্যাথির যে ওষুধটির মিল খুঁজে পাওয়া যাবে, এটাকে আমরা হোমিওপ্যাথির ভাষায় বলি জেনাস এপিডেমিকাস। এই জেনাস এপিডেমিকাস ওষুধটি নির্বাচিত হবে। এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের যথেষ্ট কার্যকারিতা রয়েছে। আমাদের বাংলাদেশ সরকার সহ ভারতের আয়ুষ মন্ত্রণালয় একটি মন্ত্রণালয় রয়েছেন, সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসকদের যে জুরি বোর্ড বা অ্যাডভাইজারি কমিটি, তারাও একটি পরামর্শ দিয়েছেন যে হোমিওপ্যাথিক ওষুধ করোনা ভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম, এবং যদি কোনো কারণে কেউ করোনা আক্রান্তই হয়ে যান, সেক্ষেত্রেও হোমিওপ্যাথিক ওষুধ কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। তো হোমিওপ্যাথি স্যার, আমরা যেটা এখন জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে করোনা থেকে একটু বাঁচা সম্ভব বা করোনাটা আক্রমণের পসিবিলিটিটা একটু কম। তো এই ইমিউনিটিটা বাড়ানোর জন্য অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হোমিওপ্যাথির কাজটা কিভাবে করে? আসলে আমাদের হিউম্যান বডির যে ইমিউনিটির কথাটা আপনি বললেন, এটা আমাদের হোমিওপ্যাথির ভাষায় আমরা বলি ভাইটাল ফোর্স, আমাদের জীবনী শক্তি। যখন কোনো মানুষের ভাইটাল ফোর্সকে এনরিচ করতে হয়, এটাকে বাড়াতে হয়, এর যে বর্তমান ক্যাপাসিটিটাকে আমরা যদি বিল্ড আপ করতে চাই, তাহলে সাধারণত দুটো পদ্ধতি আমরা অনুসরণ করি। একটা হলো সাধারণ পদ্ধতি, একটা হলো স্পেসিফিক পদ্ধতি। সাধারণ পদ্ধতিটা কি? আমরা খাদ্য অভ্যাস পরিবর্তন করব। এই করোনা ভাইরাস মোকাবেলায় খাদ্য অভ্যাস পরিবর্তনের মধ্যে আমরা বিশেষ করে প্রোটিন জাতীয় খাবারগুলো খেতে পারি, আমরা কার্বোহাইড্রেট ফ্যাটগুলো অ্যাভয়েড করতে পারি, জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা খেতে পারি। এই খাবারগুলো দৈনন্দিন আমাদের কিছু না কিছু ব্যায়াম, শারীরিক পরিশ্রম, আমরা যদিও ঘরে বন্ধে থাকি, আইসোলেশনে আসি, কোয়ারেন্টাইনে আসি, সেখান থেকে আমাদের একটা দৈনিক কিছু ব্যায়াম করতে হবে, আমাদের এক্সারসাইজ করতে হবে, সেটা করতে পারি। এতে করে এক ধরনের ইমিউনিটি বিল্ড আপ হবে খাদ্য অভ্যাসের মাধ্যমে। আরেকটা হলো স্পেসিফিক ইমিউনিটি, সেটা হলো হোমিওপ্যাথিতে এটা সম্ভব। সেটা হলো আমরা হোমিওপ্যাথিক যে ওষুধের সাথে এই করোনা ভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবের প্রাথমিক লক্ষণসমূহের মিল খুঁজে পাওয়া যাবে, সেই ওষুধটিকে যদি আমরা সাধারণ অবস্থায় কেউ সেবন করেন আমাদের হোমিওপ্যাথিক নিয়ম নীতি অনুযায়ী এবং একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী, তাহলেও তার ইমিউনিটি বিল্ড আপ হবে। এই দুটো পদ্ধতিতেই হোমিওপ্যাথিক সিস্টেমে ইমিউনিটি বিল্ড আপ করা যায়। এই ক্ষেত্রে আমরা আর্সেনিক একটি ওষুধ আমাদের রয়েছে,
যেটিকে ভারত আমাদের উপমহাদেশে আমরা পরামর্শ দিচ্ছি। আর্সেনিকের পাশাপাশি অন্য কোনো ওষুধও আসতে পারে। ইটস ডিপেন্ডস অন দ্য পেশেন্টস ক্যারেক্টারিস্টিক সিমটমস অ্যান্ড ইন্ডিভিজুয়ালাইজেশন। একটা ব্যক্তির স্বাতন্ত্র্য লক্ষণ এবং তার যে বৈশিষ্ট্যগুলো ব্যক্তিকেন্দ্রিক এটা নির্ভর করবে। তারপরও করোনার প্রাদুর্ভাবের বিশেষ মুহূর্তে এই লক্ষণটি বেশি প্রকাশ পেয়েছে, আর্সেনিকের সাথে মিল খুঁজে পাওয়া যায়, যার কারণে আমরা আর্সেনিককে আপাতত ইমিউনিটি বুস্টার হিসাবে ব্যবহার করছি। আচ্ছা, তো স্যার একটা সময় ছিল যখন কিনা মানুষজন হোমিওপ্যাথির উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিল, বা হোমিওপ্যাথি অনেক বেশি তারা হোমিওপ্যাথি চিকিৎসা নিত। তো সেই তুলনায় এখন দেখা গেছে তাদের পার্সেন্টেজটা কমে গেছে, বা সেই সংখ্যাটাও কমে গেছে। এর কারণ কি বলে আপনি মনে করেন, বা এটা বাড়ানোর জন্য কি করণীয়? না, পার্সেন্টেজ কমে গেছে এই কথাটার সাথে আমি আপনার সাথে একমত নয়। আমি 2014 সালে আশা ইউনিভার্সিটিতে আমি এমপিএস করেছি। এমপিএসে আমার একটা ডিজার্টেশন ছিল, সাবজেক্ট ছিল যে অ্যাওয়ারনেস অফ হোমিওপ্যাথি অ্যামং দ্য কমিউনিটি অফ দ্য পিপল। সেখানে আমি মাঠে কাজ করেছি, আমার সাথে আশা ইউনিভার্সিটির প্রফেসর বিন্দু ছিলেন। তার পাশাপাশি আমাদের বেশ কয়েকটি জরিপ আমরা এই বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে করেছি। আমাদের জরিপের ফলাফলে দেখা যায় বাংলাদেশের অ্যাবভ 30% জনগণ, মোট জনগণের 30% উপরে জনগণ হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এই যে পরিসংখ্যানটি, এটি কিন্তু কম নয়। বাংলাদেশের একটি জরিপে দেখা গেছে মোট জনসংখ্যার 58% জনগণ মাত্র স্বাস্থ্যসেবার অধীনে আসতে পেরেছে। তা 58% জনগণের মধ্যে যারা আসতে পেরেছে তার মধ্যে 32% আমাদের একটি জরিপে হলো হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নেয়। আর বাকি জনগণ যারা রয়ে গেছেন তারা কিন্তু চিকিৎসা সেবার এখনো বাইরে রয়েছেন। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, রাষ্ট্রীয় সীমাবদ্ধতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, আমাদের লজিস্টিক সীমাবদ্ধতা রয়েছে। এই ক্ষেত্রে আমি বলবো হোমিওপ্যাথিক গ্রহণযোগ্যতা কমেনি, বরং এই মহামারী সহ বিশেষ বিশেষ মুহূর্তে হোমিওপ্যাথিক গ্রহণযোগ্যতা প্রমাণিত হয়েছে। এবং আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাবো, এই করোনা ভাইরাস শুধু নয়, 1890 সাল থেকে আজ পর্যন্ত যে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত মহামারীগুলো আমরা দেখেছি, সকল মহামারীতে হোমিওপ্যাথির চিকিৎসা ব্যবস্থার ভূমিকা স্বীকৃত এবং গ্রহণযোগ্য। চমৎকার, ধন্যবাদ স্যার আপনাকে। এটিন বাংলার দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে। এটিন বাংলার দর্শকদের আমি বলবো যে আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে, সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্য বিধিগুলো মানতে হবে। আর আমি সরকারের উদ্দেশ্যে একটি কথা আপনাকে আপনার মাধ্যমে এই সুযোগে বলতে চাই যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থাকে যেভাবে সরকার প্রণোদনা বা আর্থিক বাজেট দিয়ে সহায়তা করছেন, জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের বিচার বিবৃতি করে বিবেচনা করে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আরও অধিকতর ভূমিকা রাখার জন্য হোমিওপ্যাথির উন্নয়নে সরকার যদি আরও বাজেট বৃদ্ধি করেন, এই ক্ষেত্রে চিকিৎসকদেরকে সরকারি চাকরির সুযোগ দেন, গবেষণার সুযোগ দেন, এক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসকরা এই মহামারী সহ জাতীয় স্বাস্থ্যসেবা আরও অধিক ভূমিকা পালন করতে পারবে এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের নির্বিঘ্ন পদচারণা আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনারা যেখানেই থাকুন হোমিওপ্যাথির পাশে থাকুন, হোমিওপ্যাথিকে নিরাপদ চিকিৎসা গ্রহণ করুন, এই প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চায়ের চুমুকের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলা দর্শকদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ATN বাংলা প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।